আলফা পার্টিকেল। আচ্ছা, তো হিলিয়াম অ্যাটম থেকে যদি দুইটা ইলেকট্রন সরায় নেই তাহলে কি শুধুমাত্র হিলিয়াম নিউক্লিয়াস থেকে যায় না? জি। সো আমরা আলফা পার্টিকেলকে হিলিয়াম 2+ দিয়েও ডিনোট করতে পারি। সো যখনই তোমাকে এই চারটা যে কোনো কিছু একটা বলবে তখনই তুমি বুঝবা তোমাকে আলফা পার্টিকেল নিয়ে কথা হচ্ছে। এবং আলফা পার্টিকেল হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে কন্টিনিউয়াসলি এমিশন হতে থাকে। আচ্ছা, আলফা পার্টিকেলের ব্যাপারটা তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ ভাই, ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, দেন আমরা আসি যে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা কি ছিল। সে করলো কি, যে এমন একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যার থেকে কন্টিনিউয়াস আলফা কণা এমিট হয় সেটাকে এই জায়গাটাতে রাখলো, যে কোনো একটা জায়গায় রাখলো। তার সামনে একটা গোল্ড প্লেট রাখলো, যে মানে যেখানে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তার সামনে একটা গোল্ড প্লেট রাখলো, এবং তার সামনে একটা জিঙ্ক সালফাইডের লেয়ার রাখলো। জিঙ্ক সালফাইডের একটা লেয়ার রাখলো। এতে ব্যাপারটা কি দাঁড়ালো, জিঙ্ক সালফাইডের ক্যারেক্টারিস্টিক্সটাই এমন যে যখন আলফা কণা তার উপর পড়ে সে হচ্ছে একটা লাইট ক্রিয়েট করে, একটা স্পেকট্রাম ক্রিয়েট করে। তো যখন আমি দেখবো যে জিঙ্ক সালফাইডের উপর একটা আলো ক্রিয়েট হচ্ছে, তার মানে আমি বুঝতে পারবো আলফা কণাটা তার উপর গিয়ে পড়তেছে। একটু পর্যন্ত ক্লিয়ার তো, না তাই না? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এখন আমরা রেডিও অ্যাক্টিভ, এই জায়গাটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এই যে দেখতেছো প্লাস প্লাস সাইন, মানে হচ্ছে দুইটা প্রোটন বোঝানো হচ্ছে আর কি। তো এখানে হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তার সামনে হচ্ছে এই যে এই সার্কেলটা, এটা বোঝাচ্ছে গোল্ড প্লেট, এবং তার আশেপাশে যে এই জিনিসটা, এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দাটা। এখন তুমি চিন্তা করো, যখন সামনে গোল্ড প্লেট হওয়ার কথা তো ছিল এরকম যে সবগুলা আলফা আইকনাই, আলফা পার্টিকেলই গোল্ড প্লেটে পড়বে, জিঙ্ক সালফাইডে কিছুই পড়বে না। কজ গোল্ড প্লেটটা একটা ওপেক সাবস্টেন্স, এটাকে তো আলো সহজে ক্রস করতে পারবে না, তাই না? ধরো তুমি যদি তোমার চোখের সামনে একটা গোল্ড প্লেট রাখো, তুমি কিন্তু অন্য কোনো কিছু দেখতে পারবা না। তো ব্যাপারটা হওয়ার কথা ছিল এরকম যে সবগুলো আলফাই গোল্ড প্লেটে পড়বে, এই জিঙ্ক সালফাইডের পর্দায় কোনো কিছুই পড়বে না, এরকম হওয়ার কথা ছিল। বাট ব্যাপারটা এরকম হয় নাই। দেখা গেল কি 99% আলফা কণাই এই জিঙ্ক সালফাইডের পর্দার উপর যায় এবং ফ্লোরোসেন্স ক্রিয়েট করে। ফ্লোরোসেন্স মানে হচ্ছে লাইট আর কি, সহজ কথায় লাইট ক্রিয়েট করে। কিছু কিছু আলফা কণা ডেভিয়েট হয়ে যায়। এই আলফা কণাটা দেখতে পাচ্ছ, ডেভিয়েট হয়ে এদিকে চলে গেল। এই আলফা কণা ডেভিয়েট হয়ে এদিকে চলে গেল। আর আরো কিছু আলফা কণা একদম অপোজিট দিকে ব্যাক করে। এই আলফা কণাটা এখানে ধাক্কা খেয়ে এখানে চলে আসলো, এখানে একটা আলফা কণা ধাক্কা খেয়ে এদিকে চলে আসলো। একটু পর্যন্ত কি ক্লিয়ার এই অবজারভেশন গুলো? জি ভাইয়া। আচ্ছা, তো এই অবজারভেশন গুলো থেকে যে ডিসিশনে আসা যায় সেগুলো হচ্ছে কি, যেহেতু আমরা দেখলাম যে 99% আলফা পার্টিকেলই এই জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে স্ট্রাইক করে, দ্যাট মিনস আমরা বলতে পারি এই অ্যাটমটার 99%ই হচ্ছে ফাঁকা জায়গা, এমটি স্পেস। কজ এমটি স্পেস না থাকলে তো সে কখনোই আর স্ট্রাইক করতে পারতো না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ডলি, যেহেতু এই আলফা পার্টিকেলটা ডেভিয়েট হয়ে চলে যায়, দ্যাট ডেভিয়েশন কখন হয় আর অ্যাট্রাকশন কখন হয়? যখন সিমিলার চার্জ তখন সে তাকে রিপালস করে দূরে সরায় দিবে, আর যখন অপোজিট চার্জ তখন তো অ্যাট্রাক্ট করে আরো কাছে নিয়ে যাবে, তাই না? জি। সো যেহেতু এই আলফা পার্টিকেলটা তাকে ডেভিয়েট করে, আলফা পার্টিকেলটা ডেভিয়েটেড হয়ে যাচ্ছে এইদিকে, তার মানে আমি বুঝতে পারলাম অবশ্যই আলফা পার্টিকেল যেহেতু পজিটিভ চার্জ, এখানেও পজিটিভ চার্জ কিছু একটা প্রেজেন্ট, যার কারণে আলফা পার্টিকেলটা ডেভিয়েটেড হয়ে যাচ্ছে। এটা একটা কথা। থার্ড পয়েন্টটা, আলফা কণা যেহেতু এখানে রিফ্লেক্ট ব্যাক হয়ে চলে আসতেছে, দ্যাট মিনস অবশ্যই আলফার পার্টিকেলের চেয়ে ভারী কিছু এখানে প্রেজেন্ট, যার জন্য সে আলফা পার্টিকেলটাকে ধাক্কা দিয়ে আবার পিছনে পাঠিয়ে দিচ্ছে। এই তিনটা অবজারভেশন কি তোমাদের কাছে ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো এই তিনটা অবজারভেশন থেকে রাদারফোর্ড যে ডিসিশন গুলো আসলো, সেই ডিসিশন গুলো হচ্ছে ফার্স্টলি এই অ্যাটমের 99% হচ্ছে এমটি স্পেস। কারণ কি, 99% আলফা কণায় যেহেতু একে স্ট্রাইক করে, দ্যাট মিনস অ্যাটমের 99% হচ্ছে এমটি স্পেস।
এই এমটি স্পেসে বিভিন্ন জায়গায় ইলেকট্রন স্টে করতে পারে। সো এটা হচ্ছে তার ফার্স্ট ডিসিশন। সেকেন্ডলি, যেহেতু খুব লিমিটেড নাম্বার এর আলফা পার্টিকেল অপোজিট দিকে ব্যাক করে, দ্যাট মিনস খুব কম একটা এরিয়া জুড়ে একটা ভারী জিনিস প্রেজেন্ট, একটা হেভি অবজেক্ট অল্প একটা এরিয়া জুড়ে প্রেজেন্ট আছে, যার কারণে সে ধাক্কা দিয়ে আলফা পার্টিকেলটাকে পিছনে পাঠিয়ে দিচ্ছে। এটা গেল তার সেকেন্ড ডিসিশন। থার্ড ডিসিশন, যেহেতু আলফা পার্টিকেল গুলো ডেভিয়েটেড হয়ে যাচ্ছে বা রিপালসড হচ্ছে, দ্যাট মিনস অবশ্যই পজিটিভ চার্জ কিছু এই অ্যাটমের সেন্টারে প্রেজেন্ট আছে, যার কারণে সে আলফা পার্টিকেলটাকে রিপালস করে দূরে সরায় দিচ্ছে। ফোর্থ ডিসিশন, সে হচ্ছে এই আলফা পার্টিকেলের মুভমেন্ট গুলাকে ক্যালকুলেট করলো এবং ক্যালকুলেট করে জানতে পারলো যে অ্যাটমের যে নিউক্লিয়াসে যে পজিটিভ চার্জ, সেটা হচ্ছে এই অ্যাটমের অ্যাটমিক নাম্বারের সমান। মানে এখানে পজিটিভ চার্জ যতগুলো, তার অ্যাটমিক নাম্বার তত। সেটা তো আমরা অলরেডি এখন জানি যে প্রোটন নাম্বার যত, অ্যাটমিক নাম্বার হচ্ছে এক্স্যাক্টলি তত হয়। আচ্ছা, তার ফিফথ ডিসিশন হচ্ছে এই অ্যাটমের সাইজ হচ্ছে খুবই ছোট। খুবই ছোট মানে কত? 10⁻⁻10 মিটার। দেখতে পাচ্ছ তো লেখাটা, না? 10⁻⁻10 মিটার। হ্যাঁ। আচ্ছা, তো অ্যাটমের সাইজ হচ্ছে বা অ্যাটমের যে ডায়ামিটার সেটা হচ্ছে 10⁻⁻10 মিটার, এবং এটা অবজেক্টিভের জন্য বেশ ইম্পর্টেন্ট। একে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2009 সালে আসছে, বা এইচএসসি তো বিভিন্ন সময় আসে। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 10⁻⁻10 মিটার। আচ্ছা ভাই, এই যে আর অ্যাটমের ডায়ামিটারটা কি ফার্স্ট শেলের ভিতরে নাকি একদম লাস্ট শেল থেকে কাউন্ট না, হবে? একদম নিউক্লিয়াস থেকে লাস্ট শেল। যখন আমি বলবো কোনো অ্যাটমের ডায়ামিটার, দ্যাট মিন্স হচ্ছে একদম নিউক্লিয়াস থেকে একদম লাস্ট পর্যন্ত। আচ্ছা, পুরো অ্যাটমটার যে ডায়ামিটার, তো সেটা হচ্ছে 10⁻10 মিটার, এবং অবজেক্টিভের জন্য বেশি ইম্পর্টেন্ট। এবং নিউক্লিয়াসের সাইজ হচ্ছে তার থেকে প্রায় 1 লক্ষ গুণ ছোট, 10,000 থেকে 1 লক্ষ। সো নিউক্লিয়াসের সাইজ হচ্ছে 10⁻14 থেকে 10⁻15 মিটার। সো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি আমরা অ্যাটমের চেয়ে অলমোস্ট 10,000 থেকে 1 লক্ষ গুণ ছোট। এটা অবজেক্টিভের জন্য বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। তো রাদারফোর্ডের এই ডিসিশন গুলো কি তোমাদের কাছে ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। জি জি ভাইয়া। আচ্ছা, দেন হচ্ছে রাদারফোর্ডস অ্যাটমিক ফাইনাল যে অ্যাটমিক মডেল, তার যে পস্টুলেট গুলা, সেটা হচ্ছে এখানে মেইনলি ওই একই কথাগুলাই মোটামুটি যে ডিসিশন গুলো আসছে সেখান থেকেই বলা। ফার্স্টলি হচ্ছে অ্যাটমের সেন্টারে একটা পজিটিভলি চার্জড হেভি অবজেক্ট প্রেজেন্ট। এই হেভি অবজেক্টটাকে হচ্ছে নিউক্লিয়াস বলা হয়, এবং আমরা তো একটু আগেই দেখলাম যে সেটা হচ্ছে অ্যাটমের মোট ভলিউমের তুলনায় অনেক ছোট, প্রায় 10,000 থেকে 1 লক্ষ গুণ। এবং এই নিউক্লিয়াসের মধ্যেই অল পজিটিভ চার্জ এন্ড প্রায় অল ম্যাস হচ্ছে এখানেই সেন্টার্ড। এটা গেল ফার্স্ট পস্টুলেট। সেকেন্ডলি, অ্যাটম হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। ইলেকট্রিক্যালি নিউট্রাল হওয়ার মানেটা কি? ফার্স্টে কিন্তু বললাম যে নিউক্লিয়াসে হচ্ছে পজিটিভ চার্জ প্রেজেন্ট থাকে। সো অ্যাটমকে ইলেকট্রিক্যালি নিউট্রাল হওয়ার মানে কি? তাহলে অবশ্যই সেই পজিটিভ চার্জের সমান ইলেকট্রন বাইরেও থাকতে হবে। সো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যে নিউক্লিয়াসের ভিতর পজিটিভ চার্জ যতগুলো, বাইরে ইলেকট্রনও ততগুলো থাকবে। আচ্ছা, থার্ড পয়েন্ট, আমাদের সোলার প্যানেলে বা সোলার সিস্টেমে যেমন সানকে সেন্টার করে সবগুলা প্ল্যানেট, 9টা বা 10টা কতগুলো প্ল্যানেট কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকে, এখানে এক্স্যাক্টলি সেম ভাবেই নিউক্লিয়াসকে সেন্টার করে সবগুলা ইলেকট্রন হচ্ছে সেভাবে একইভাবে ঘুরতে থাকে। সো এটা হচ্ছে তার থার্ড পস্টুলেট। সো এখানে পজিটিভলি চার্জ নিউক্লিয়াসটাকে আমরা সানের সাথে কম্পেয়ার করতে পারি, এবং নেগেটিভলি চার্জ ইলেকট্রন গুলোকে হচ্ছে আমরা প্ল্যানেট গুলোর সাথে কম্পেয়ার করতে পারি। আচ্ছা, সো এই যে তার যে মডেলটা, সেটাকে যেহেতু সোলার সিস্টেমের সাথে সে কম্পেয়ার করছে, দ্যাটস ওয়াই এই রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটাকে সোলার সিস্টেম অ্যাটমিক মডেল বলা হয়। এবং এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগারটা তোমরা মনে রাখবা আর কি। ফিগার হয়তো আকার লাগবে না, বাট এই ফিগারটা মনে রাখবা। কেন মনে রাখতে হবে? কজ ক্রিয়েটিভ কোশ্চেনে তোমাদের বলে দিবে না যে রাদারফোর্ড অ্যাটমিক মডেল লিখো, তখন দেখা যাবে এই দুইটা ফিগারের যে কোনো একটা ফিগার অথবা দুইটা ফিগারই হয়তো দিয়ে দিবে। এই ফিগার গুলো দেখেই তোমার বুঝতে হবে যে সে এখানে রাদারফোর্ড মডেলের কথা বলতেছে, এবং তখন রাদারফোর্ড মডেলটাকে এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত কি সবার কাছে ক্লিয়ার?
জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন দেখবো আমরা তার লিমিটেশন গুলা কি কি ছিল, মানে সে যে পস্টুলেট দিল তার এখানে কি কি ভুল ছিল। ফার্স্ট ভুলটা হচ্ছে সে প্রথমেই এই যে কম্পারিজনটাই অ্যাকচুয়ালি ভুল। সে এটাকে কম্পেয়ার করছে সোলার সিস্টেমের সাথে, বাট আমরা জানি সোলার সিস্টেমে সান বলো আর প্ল্যানেট বলো দুটাই কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল, কারো মধ্যে কোনো এক্সট্রা চার্জ নাই পজিটিভ বা নেগেটিভ। বাট এইখানে কিন্তু নিউক্লিয়াস পজিটিভলি চার্জড এন্ড ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড। সো এই কম্পারিজনটা হলো না, এই কম্পারিজনটা আমরা মানতে পারতেছি না, এই তুলনাটা সঠিক হয় নাই। সেকেন্ড পয়েন্টটা তোমাদের বুঝতে একটু সমস্যা হবে, সো এটা খুব একটা ভালো আইডিয়া এখন আসবে না, আগেই বলে দিচ্ছি। তো ম্যাক্সওয়েল যখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি নিয়ে কাজ করতেছিল, তখন ম্যাক্সওয়েলের থিওরি নিয়ে তোমাদের তেমন কোনো পড়াশোনা নাই, মানে এইচএসসি লেভেলও পড়তে হবে না, হয়তো ভার্সিটিতে যদি রিলেটেড সাবজেক্টে পড়ো তখন ম্যাক্সওয়েলের থিওরি নিয়ে একটু জানতে পারবা। তো ম্যাক্সওয়েলের থিওরিটা মেইনলি ছিল এরকম, যখন কোনো চার্জড পার্টিকেল কোনো একটা রাউন্ড অরবিটে ঘুরতে থাকবে তখন সে কন্টিনিউয়াসলি এনার্জি এমিশন করবে, এবং এনার্জি এমিশন করবে মানে তার রেডিয়াসটা ছোট হতে 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 সে একসময় একদম সেন্টারে চলে আসবে। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। এটা কি বুঝতে পারছো সবাই, নাকি আরেকবার বলবো? বুঝছি ভাইয়া। আচ্ছা, বুঝছি ভাইয়া। তো এখন দেখো ম্যাক্সওয়েলের থিওরিটাকে যদি আমরা ট্রু ধরি, তাহলে রাদারফোর্ড যে বললো ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, সে যে কন্টিনিউয়াসলি এইভাবে ঘুরতেছে, ম্যাক্সওয়েলের থিওরি অনুসারে ওই ইলেকট্রন গুলারও তো এরকম ঘুরতে ঘুরতে রেডিয়াস কমতে কমতে একসময় নিউক্লিয়াসে চলে আসার কথা, তাই না? এখন নিউক্লিয়াসে যদি ইলেকট্রন গুলা চলে আসে তাহলে তো রাদারফোর্ডের অ্যাটমিক মডেল আর এক্সিস্টই করে না। সো এটা হচ্ছে রাদারফোর্ড মডেলের সেকেন্ড লিমিটেশন। এই পয়েন্টটা ক্লিয়ার না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, থার্ড পয়েন্ট, স্পেকট্রাম জিনিসটা তোমরা এই চ্যাপ্টারে আর একটু পরে দেখবা, যে যখন হাইড্রোজেন অ্যাটমে আমরা বিভিন্ন রকম কালার দেখতে পারি, হাইড্রোজেন অ্যাটমে যদি আমরা কিছু এনার্জি দেই, তাকে কোনোভাবে এক্সাইটেড করি, তখন আমরা কিছু লাইট রে দেখতে পারি। সো এই লাইট রে আমরা কিভাবে দেখতে পারি এটা তোমরা এই চ্যাপ্টারে একটু পরে দেখবা। আপাতত জেনে রাখো এই লাইট রে গুলো আমরা কিভাবে দেখতে পাচ্ছি বা স্পেকট্রাম গুলো কিভাবে ফর্ম হচ্ছে, সেই জিনিসগুলো রাদারফোর্ড মডেল এক্সপ্লেইন করতে পারে না। এটা হচ্ছে থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট, এই যে ইলেকট্রন গুলা তারা যে অরবিটে রোটেট করতেছে সেগুলোর শেপ বা সাইজ সম্বন্ধে রাদারফোর্ড মডেল কোনো আইডিয়া দেয় না। এবং ফিফথ লিমিটেশন, এখানে ইলেকট্রন যদি মোর দেন ওয়ান হয়, দুইটা তিনটা চারটা পাঁচটা ইলেকট্রন যদি হয়, তখন সেই ইলেকট্রন গুলো অ্যাকচুয়ালি কিভাবে নিউক্লিয়াসের আশেপাশে ঘুরতে থাকে সেটা নিয়েও রাদারফোর্ড কোনো আইডিয়া দেয় নাই। সো এই পাঁচটা হচ্ছে রাদারফোর্ড মডেলের লিমিটেশন। সো আমরা কি কি দেখলাম রাদারফোর্ড নিয়ে? ফার্স্টে দেখলাম কি এক্সপেরিমেন্টটা সে করলো, আচ্ছা ভাই, আলফা আমার একটা পার্টিকেল। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো ভাই। আচ্ছা ভাই, এখানে যে আলফা পার্টিকেল গুলো তো আউটসাইড সোর্স থেকে আসছে না, তো যখন হ্যাঁ, একটা একটা রেডিওঅ্যাক্টিভ অ্যাটমের এলিমেন্ট মধ্যে থেকে। দিয়ে যায় তখন তো ওইখানে ইলেকট্রনস থাকে, ইলেকট্রনস গুলো তো নেগেটিভ, তো ওইখানে কি কোনো এই পার্টিকেল গুলো কি কোনো এফেক্ট করে না এই ইলেকট্রন আচ্ছা হ্যাঁ, গুলো? ইলেকট্রন হচ্ছে কিন্তু মানে নেগলিজিবল অনেক অ্যাটমের তুলনায়, কজ যে নিউক্লিয়াস বা প্রোটনের ম্যাস হচ্ছে 10⁻⁻24 কেজি, আর ওই ইলেকট্রনের ম্যাস হচ্ছে 10⁻31 কেজি। সো অলমোস্ট দেখতে পাচ্ছ 10⁻7 টাইমস যে ম্যাসটা, এবং তার সাইজও হচ্ছে নেগলিজিবল। সো ওইখানে সে কোনো ইফেক্ট ফেলতে পারে না। তোমরা তো আগে মনে হয় প্রোটনের ম্যাস ইলেকট্রনের ম্যাস তো মনে হয় আগে ছিল, তাই না? জি, জেনেছি। ইলেকট্রনের ম্যাস যে 9.11 × 10⁻31 কেজি আর হ্যাঁ ভাইয়া ছিল। 24 স্কেল, এগুলো কি আগে ছিল? জি ছিল। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছ না এখন অলমোস্ট 10⁻7 টাইমস না এই প্রোটনের যে ম্যাসটা, ওটা তো ইলেকট্রনের চেয়ে 10⁻7 মানে বুঝতেছো কোটি কোটি গুণ। সো এই ইলেকট্রনের যে ম্যাসটা এটা অলমোস্ট নেগলিজিবল, আর ইলেকট্রনের যে সাইজ সেটাও হচ্ছে নিউক্লিয়াস বা প্রোটনের তুলনায় হচ্ছে নেগলিজিবল। সো সে ওখানে কোনো ইফেক্ট ফেলতে পারে না আসলে। জি। আচ্ছা, বুঝেছি। ওকে, দেন আমরা কি কি শিখলাম? রাদারফোর্ডের ফার্স্টে কি এক্সপেরিমেন্টটা সে করলো আলফা পার্টিকেল নিয়ে, সেকেন্ডলি শিখলাম সেখান থেকে কি ডিসিশনে আসলো, থার্ডলি হচ্ছে তার অ্যাটমিক মডেল,
এবং ফোর্থলি তার অ্যাটমিক মডেলের লিমিটেশন রাদারফোর্ডের। এই চারটা কোনো কিছু নিয়ে কি কোনো সমস্যা আছে কারো বুঝতে? না ভাইয়া নেই। আচ্ছা, এখন চলে আসি বোরস অ্যাটমিক মডেল। আচ্ছা, বোর অ্যাটমিক মডেল এই যে একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, সেটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক আর আইনস্টাইনের যে লাইট রিলেটেড যে কোয়ান্টাম ল, সেটাকে ফলো করেই নিলস বোর হচ্ছে ফর্মুলাটা তৈরি করে। সো এটা মাঝে মাঝে অবজেক্টিভে আসতে পারে, যে ঢাকা ভার্সিটি 2000 সালে আসছে, বা মাঝে মাঝে এইচএসসি তেও আসতে পারে আর কি। তো এই সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 1913। রাদারফোর্ডেরটা ছিল কিন্তু 1911 মোস্ট প্রবাবলি, আর বোরস মডেল হচ্ছে 1913। এই দুইটা সাল বেশি ইম্পর্টেন্ট। তো বোর মডেল কিভাবে আসছে না আসছে এত কিছু শিখতে হবে না, আমরা জাস্ট বোর মডেলস এর পস্টুলেট গুলো শিখব। তিনটা পস্টুলেট। ফার্স্টলি সে বলল কি, যে এই কথাটা রাদারফোর্ডের সাথে মোটামুটি মিলে যায়, যে অ্যাটমের অল পজিটিভ চার্জ এবং অল ম্যাস হচ্ছে সেন্টারে প্রেজেন্ট, এবং এই সেন্টারটাকে বলা হয় অ্যাটমের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে সেন্টার করেই ইলেকট্রন গুলা একটা রাউন্ড শেপ অরবিটে ঘুরতে থাকে কন্টিনিউয়াস। এটাকে সে নাম দিছে হচ্ছে স্টেশনারি অরবিট। এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ডলি, অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম জিনিসটা কি অ্যাকচুয়ালি, সেটা আপাতত একটু কম বুঝবা, সেটা আমরা ফিজিক্সে চ্যাপ্টার 4 নিউটনিয়ান মেকানিক্সে গিয়ে দেখবো অ্যাঙ্গুলার মোমেন্টাম জিনিসটা কি। বাট আমরা তো এতটুকু তো জানতাম তাই না, যে মোমেন্টাম হচ্ছে এমভি। এটা তো আগে ছিল না, নর্মাল জি ভাইয়া। মোমেন্টামকে আমরা জি ভাইয়া ছিল। এমভি দিয়ে ডিনোট করতাম। তো আপাতত এটা জেনে রাখো যে নর্মাল মোমেন্টামকে বা লিনিয়ার মোমেন্টামকে যখন রেডিয়াস দিয়ে মাল্টিপ্লাই করা হয় তখন আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম পাই। আচ্ছা, তো সে বলল কি, এই অ্যাঙ্গুলার মোমেন্টামটার যে ইকুয়াল হচ্ছে nh/2π। h তো প্লাঙ্কস কনস্ট্যান্ট, যেটার ভ্যালু আমাদের মুখস্থ রাখতে হবে, 6.626 × 10⁻34। আর পাই তো পাই, আর n হচ্ছে সে যত নাম্বার অরবিটে প্রেজেন্ট। এখানে nটা হচ্ছে যত নাম্বার অরবিটে সে প্রেজেন্ট। এখানে n = 1, এখানে n = 2, এভাবে যায়। আচ্ছা, এটা গেল সেকেন্ড পয়েন্টটা। থার্ডলি, এনার্জি অ্যাবজর্ব বা এনার্জি রিলিজের যে ব্যাপারটা, এনার্জি অ্যাবজর্ব রিলিজের ব্যাপারটা কিরকম? ইলেকট্রন তো যে কোনো একটা অরবিটে প্রেজেন্ট, সাপোজ ইলেকট্রন এই অরবিটে ঘোরাঘুরি করতেছে। তো বোর বলল, যখন আমি এই ইলেকট্রনটাকে যথেষ্ট পরিমাণ এনার্জি প্রোভাইড করতে পারবো, তখন সে করবে কি, এনার্জিটা অ্যাবজর্ব করে জাম্প করে তার নেক্সট শেলে চলে যাবে। দেন এরপর আরো যদি এনার্জি দেওয়া হয়, দেন জাম্প করে সে তারও নেক্সট অরবিটে জাম্প করবে। এটা হচ্ছে একটা কথা। আবার এমন যদি হয় ইলেকট্রনটা এনার্জি রিলিজ করে দেয়, তখন সে করবে কি, তার নিচের শেলটাতে চলে আসবে। আরো যদি এনার্জি রিলিজ করে, তখন আরো নিচের শেলটাতে চলে আসবে। সো এটাই হচ্ছে থার্ড পয়েন্ট, যে এনার্জি এমিট বা রিলিজ করা। এখানে যে এনার্জি এমিশন বা রিলিজ যে করবে সেটাকে আমরা দেখতে পারবো লাইট রে হিসেবে। মানে আমি একটু আগে যে আমরা একটা কথা দেখলাম না, যে হাইড্রোজেন অ্যাটমে যে স্পেকট্রাম তৈরি হয়, সেটার কোনো বর্ণালী তৈরি হয়, সেটার কোনো এক্সপ্লেনেশন রাদারফোর্ড দিতে পারে নাই। সেই এক্সপ্লেনেশনটাই হচ্ছে বোর দিছে, যে যখন একটা ইলেকট্রন একটা শেল থেকে অন্য শেলে যায়, তখন সে এনার্জি এমিট বা রিলিজ করে, সেটাকে আমরা লাইট রে হিসেবে মাঝে মাঝে দেখতে পারি। এবং সেই এনার্জির যে অ্যামাউন্ট, সেটা ইকুয়ালস টু হচ্ছে h নিউ। এই নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর h হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি কি কোশ্চেন আছে একটু বলো। এই বোরস অ্যাটমিক মডেলের এই তিনটা পয়েন্টে কি কি কোশ্চেন আছে আমাকে একটু বলো এখন। হ্যাঁ, অ্যাটমের কি তখন মানে সরি ইলেকট্রনে কি তখন স্ট্যাবিলিটিতে কোনো সমস্যা হয়? কোনটা? এটা তো অন্য ইলেকট্রন যখন অন্য শেলে চলে যাচ্ছে, তখন কি ওর স্ট্যাবিলিটিতে কোনো সমস্যা হয়? স্টেবিলিটি মানে সে যখন ডেফিনেট একটা শেলে থাকবে বা ডেফিনেট একটা অরবিটে থাকবে, তখন কিন্তু সে কোনো এনার্জি অ্যাবজর্ব বা রিলিজ করবে না। এই পয়েন্টটা এখানে দেখো, ফার্স্ট পয়েন্টটা, যখন একটা অরবিটে সে থাকবে, ততক্ষণ কিন্তু সে কোনো এনার্জি এমিটও করবে না বা অ্যাবজর্বও করবে না। এটা হচ্ছে ফার্স্ট কথা। আর যখন এনার্জি অ্যাবজর্ব বা রিলিজ করবে, তখন তো সে মুভ করবে। মানে যখন সে এনার্জি অ্যাবজর্ব করবে,
ধরো এই শেলে সে প্রেজেন্ট আছে, সে এনার্জি অ্যাবজর্ব করলো, তখন সে আর এই শেলে স্টেবল থাকবে না, তখন সে এই শেলে যাবে, তারপর স্টেবল হবে। ব্যাপারটাকে বুঝতে পারছো? মানে একটা জিনিস, একটা ইলেকট্রন কখন আনস্টেবল হবে, যখন সে এনার্জি অ্যাবজর্ব করবে বা এনার্জি রিলিজ করবে। তো বোর্ড তো বলেই দিল, যখন সে এনার্জি অ্যাবজর্ব করবে তখন সে মানে যে এনার্জিটা অ্যাবজর্ব করলো সেটা দিয়ে নেক্সট শেলে চলে যাবে, তার মানে সে আবার স্টেবল হয়ে গেল। অথবা ইলেকট্রন যখন শক্তি রিলিজ করবে তখন সে এই শেলে চলে আসবে, এই শেলে এসে তখন সে আবার স্টেবল হয়ে যাবে। বুঝতে পারছো? জি আমার কথা বুঝতে শোনা পেরেছি। যাচ্ছে? জি বুঝতে পেরেছি। আচ্ছা, এই 3টা পয়েন্ট নিয়ে কি আর কারো কোনো সমস্যা আছে? বোর্ডের এই 3টা পয়েন্ট নিয়ে? না ভাইয়া নেই। আচ্ছা, এই নিউটা যে ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু হচ্ছে আমরা আগে যে ফ্রিকোয়েন্সি পড়ছি, নর্মাল একটা ওয়েভ কমপ্লিট কর 1 সেকেন্ডে কতটুকু যায়, সেটাই সেই ফ্রিকোয়েন্সি কিন্তু এই ফ্রিকোয়েন্সি এক্স্যাক্টলি সেম জিনিস, যে লাইট ওয়েভটা 1 সেকেন্ডে কতবার মুভমেন্ট করে বা 1 সেকেন্ডে সে কতগুলা কমপ্লিট অসিলেশন দেয়। আচ্ছা, দেন হচ্ছে বোরস অ্যাটমিক মডেলের যে লিমিটেশন গুলা, সেই লিমিটেশন গুলো এখন দেখবো। ফার্স্টলি, বোর্ড যে অ্যাটমিক মডেলটা দিল সেটা শুধুমাত্র হাইড্রোজেনের কেসে অ্যাকসেপ্টেবল। হাইড্রোজেনের কেসে মানে কি, হাইড্রোজেন একটা ইলেকট্রন, সে শুধু একটা ইলেকট্রন দিয়ে এক্সপ্লেন করছে। যদি মোর দেন 1 ইলেকট্রন থাকে তাহলে কি হবে সেটা সে কখনোই এক্সপ্লেন করে নাই। সো এটা আমরা হাইড্রোজেনের কেসে বলতে পারি, অথবা হিলিয়াম প্লাসের কেসে বলতে পারি, অথবা লিথিয়াম 2+ বলতে পারি, কজ এই তিনটাতেই হচ্ছে জাস্ট একটা করে ইলেকট্রন প্রেজেন্ট, এবং জাস্ট একটা ইলেকট্রন থাকলেই বোর্ডের মডেল এটা এক্সপ্লেন করতে পারে, আদারওয়াইজ এক্সপ্লেন করতে পারে না। সেকেন্ড পয়েন্ট, যখন একটা ইলেকট্রন একটা শেল থেকে আরেকটা শেলে যাবে, তখন বোর্ডের মডেল অনুসারে আমরা দেখতেই পাচ্ছি যে একটা ইলেকট্রন যদি যায় তখন সে একটা লাইট রে দেওয়ার কথা, একবার গেলে একটা এনার্জি সে এমিট করবে, একবার এখান থেকে এখানে গেলে একটা এনার্জি এমিট করবে। বাট অ্যাকচুয়ালি যখন হাই পাওয়ারের স্পেকট্রোস্কোপ দিয়ে দেখা যায় একটা না, সে অ্যাকচুয়ালি অনেকগুলা অ্যাকিউরেট লাইন দিচ্ছে। সো অনেকগুলো লাইন কেন দিচ্ছে সেটার এক্সপ্লেনেশন বোর মডেল দিতে পারে না। এটা হচ্ছে তার সেকেন্ড লিমিটেশন। থার্ড লিমিটেশন, বোর্ড যে বলছিল যে এই ইলেকট্রন গুলো একটা 2D শেপে ঘুরতেছে। 2D শেপ আর 3D শেপ তো তোমরা বুঝো, তাই না? 2D মানে হচ্ছে খাতার উপর আঁকা যায়, আর 3D শেপ মানে হচ্ছে একটা ফুটবলের মতো। তো বোর বলছিল ইলেকট্রন গুলো হচ্ছে একটা সার্কেলে মুভ করতেছে 2D শেপে, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। ইলেকট্রন হচ্ছে একটা 3D শেপে বা একটা স্ফেয়ার বা একটা ফুটবলের মতো গোল জিনিসে মুভ করতে থাকে। সো এটা হচ্ছে বোর মডেলের একটা লিমিটেশন। ফোর্থ পয়েন্ট, হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপাল। তোমরা এই চ্যাপ্টারই সামনেই দেখবা, একটু পরেই হয়তো, হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপাল। তো সেই প্রিন্সিপালটা স্টেট করে কি, যে এট দ্য সেম মোমেন্ট আমরা ইলেকট্রনের বোথ পজিশন আর মোমেন্টাম ডিটারমাইন করতে পারি না। এই যে দেখো, পজিশন আর মোমেন্টাম ডিটারমাইন করা যায় না, কিন্তু বোর্ড যে মডেল দিল সেখানে কিন্তু এট দ্য সেম টাইমই ইলেকট্রনের বোথ পজিশন আর মোমেন্টাম ডিটারমাইন করা যায়। সো এটা হচ্ছে বোর মডেলের একটা লিমিটেশন, যে সে হাইজেনবার্গের আনসার্টেনিটি ফর্মুলা বা ল ফলো করতেছে না। ফিফথ পয়েন্ট, আমরা বোর মডেলে দেখছিলাম যে mvr ইকুয়ালস টু nh বাই টস পাই, বাট এটার যে কারণ বা এই ফর্মুলাটা কিভাবে আসলো সেটাও বোর মডেল এক্সপ্লেন করে নাই। সিক্সথ পয়েন্ট, আমরা যে সেকেন্ড পয়েন্টে দেখছি, দেখো যে বোর মডেলের অনুসারে একটা লাইন আসার কথা, বাট অ্যাকচুয়ালি আসে মোর দেন 1 লাইন। এটার কারণটা হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি। এই কারণটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে যখন হয় তখন সেটাকে বলা হয় জি-ম্যান ইফেক্ট, এবং ইলেকট্রিক ফিল্ডের কারণে যখন হয় তখন তাকে বলা হয় স্টার্ক ইফেক্ট। এটারও কোনো এক্সপ্লেনেশন বোর মডেল দেয় নাই। এই 6টা হচ্ছে বোর মডেলের লিমিটেশন। এই 6টা লিমিটেশন নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া।
আচ্ছা, এখন দেখবো হচ্ছে বোর মডেলের যে অ্যাচিভমেন্ট হচ্ছে, আমরা দেখছিলাম যে রাদারফোর্ড মডেলের একটা লিমিটেশন ছিল যে এটা ছিল আনস্টেবল। মনে আছে ওই পয়েন্টটা যে ম্যাক্সওয়েলের ফর্মুলা অনুসারে রাদারফোর্ডের মডেলটা যে আনস্টেবল হয়েছিল, এই যে সেকেন্ড পয়েন্টটা দেখা যাচ্ছে না? তো রাদারফোর্ডের মডেলে যেহেতু আনস্টেবল ছিল, বাট বোর মডেলে কিন্তু ব্যাপারটা এরকম আনস্টেবল না। তো এটা হচ্ছে বোর মডেলের একটা অ্যাচিভমেন্ট যে সে এই ওই মডেলের আনস্টেবিলিটিটাকে দূর করতে পারছে। এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, সে হচ্ছে স্পেকট্রামের যেই এক্সপ্লেনেশন সেটা দিতে পারছে, যে হাইড্রোজেন অ্যাটমে কিভাবে যে আমরা লাইট রে বা লাইন স্পেকট্রামের লাইন দেখতে পারি সেটা সে এক্সপ্লেন করছে। কিভাবে এক্সপ্লেন করলো? যখন ইলেকট্রন একটা শেল থেকে বা একটা অরবিট থেকে আরেকটা অরবিটে আসে যায়, তখন সে লাইট রে এমিট করে। এভাবে সে স্পেকট্রামের ব্যাখ্যাটা দিল। থার্ড পয়েন্ট, সে হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াসটা ডিটারমাইন করতে পারছে, এবং রেডিয়াসটা তোমরা মুখস্থ রাখতে পারলে ভালো, এটা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। এটার হচ্ছে 53 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। যদি আগে থেকে না থাকে এটা লিখে রাখতে পারো। অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার, এবং হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস হচ্ছে 53 অ্যাংস্ট্রম। আচ্ছা, দেন ফোর্থ পয়েন্ট হচ্ছে, আমরা যে একটা ফর্মুলা দেখছিলাম ডেল ই ইকুয়ালস এইচ নিউ, একদম এই জায়গাটাতে ডেল ই ইকুয়ালস এইচ নিউ, তার মানে এখান থেকে আমরা নিউ ইকুয়ালস বলতে পারি ডেল ই বাই এইচ। সো এখান থেকে আমরা যে কোনো কিছুর ফ্রিকোয়েন্সি বের করতে পারি, যে কোনো একটা লাইট রে এর ফ্রিকোয়েন্সি বের করতে পারি বোর মডেলের এই ফর্মুলাটাকে কাজে লাগে। সো এটা হচ্ছে তার ফোর্থ অ্যাচিভমেন্ট। আচ্ছা, সো এখন আমরা রাদারফোর্ডের মডেলের সবকিছু জিনিস দেখলাম, বোর মডেলের লিমিটেশন, অ্যাচিভমেন্ট, পস্টুলেট সবকিছু দেখলাম। এই সবকিছুর চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে রাদারফোর্ড মডেল আর বোর মডেলের কম্পারিজনটা। এই কম্পারিজনটা তোমরা এখন আশা করি নিজেরাই বুঝবা। তোমাদের বইতে একটু পড়ে দেখো এই রাদারফোর্ড মডেল আর বোর মডেলের কম্পারিজনটা পড়ে একটু আমাকে বলো যে সবগুলো পয়েন্ট ক্লিয়ার কিনা তোমাদের কাছে। দুইটাকে ডিসপ্রুভ করে কেমনে? কারণ হচ্ছে বোরের ফার্স্ট পয়েন্টটা দেখো, এই যে দেখো যে যতক্ষণ হচ্ছে সে একটা ডেফিনিট অরবিটে স্টে করবে ততক্ষণ সে কোনো এনার্জি এমিট করবে না বা অ্যাবজর্বও করবে না। এই জিনিসটা কিন্তু রাদারফোর্ড বলে নাই। সো যেহেতু বোর বলে দিল ইলেকট্রনটা কোনো এনার্জি এমিট বা রিলিজ করবে না, তখন তো সে আর আস্তে আস্তে সেন্টারে চলে আসার কোনো সম্ভাবনা নাই। বুঝতেছো? জি, বুঝছি। আচ্ছা, রিডবার্গ ইকুয়েশনে আমরা সামনে দেখব, মানে যে এই এনার্জি গুলা যে আমরা যে ফার্স্ট অনেক কথা বলতেছি না, যে এনার্জি অ্যাবজর্ব করবে, রিলিজ করবে, তার ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। তো এই ফ্রিকোয়েন্সি গুলা কিরকম হবে সেটাগুলো নিয়ে সামনে ম্যাথ দেখবো, রিডবার্গ ইকুয়েশন নিয়ে ম্যাথ দেখবো এই চ্যাপ্টারেই একটু পরে। এবং এক্সপেরিমেন্ট করার পর যে ডিসিশন গুলা পাইছে যে হ্যাঁ এই কারণে হচ্ছে এখানে পজিটিভ চার্জ, ওই জিনিসটা এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, দেন নাম্বার ডি। আচ্ছা, এটা কোন মডেল এটা বুঝতেছো? এখানে কোন মডেল দেওয়া এটা? মানে এই কোশ্চেনের ফিগারে কোন মডেল দিছে এখানে? বোরের মডেল। এটা বোরের মডেল, কজ এখানে দেখো বোরের ডেফিনেট model। নাম্বার দিয়ে দেওয়া 1 2 3 4 অরবিট নাম্বার। সো তোমাকে জিজ্ঞাসা করলো যে এই স্টেমে যে অ্যাটমিক মডেলটা দিল সেটার পজিটিভ সাইডে লজিক দিতে। তার মানে কি তুমি বোর্ডের অ্যাচিভমেন্ট গুলো সহজ কথায় লিখবা, ফার্স্টে পস্টুলেট গুলো লিখবা এবং দেন হচ্ছে তার অ্যাচিভমেন্ট গুলো লিখবা। সো এখানে দেখো 15 সালে ঢাকা বোর্ডে এখান থেকে পুরো 7 মার্ক চলে আসছে, অল্প কিছু পড়া এবং এখানে বুঝার জিনিস কম, অলমোস্ট মুখস্থের জিনিসগুলোই কিন্তু আসলে বেশি, তো এখান থেকে 7 মার্ক চলে আসছে। আচ্ছা, দেন আচ্ছা, এই তো মোটামুটি, মানে মাঝে মাঝে প্রায় প্রশ্ন আসতে পারে। সো এই যা যা জিনিস শিখলে জিনিসগুলো কিন্তু খুবই সহজ। 19এও কিছু তোমাদের মোটামুটি বেসিক আইডিয়া আছে, সো এগুলা ভালো করে মেমোরাইজ করে ফেলো সবগুলো জিনিসই, রাদারফোর্ডের সবকিছু, বোর্ডের সবকিছু প্লাস দুইটার কম্পারিজন। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে যাই নাকি? আচ্ছা,
নেক্সট টপিক, এই রিডবার্গে আমি তখন আসি নাই, কারণ রিডবার্গ হচ্ছে এন্টায়ারলি ডিফারেন্ট একটা টপিক। এই যে দেখো বোর্ডের মডেলের যে ফোর্থ কম্পারিজনটা, এটাতে আমি তখন আসি নাই, কারণ হচ্ছে কি এই ইকুয়েশন দিয়েই হচ্ছে মাঝে মাঝে অন্য প্রায় সময় প্রশ্ন আসে এবং খুব ইম্পর্টেন্ট একটা আলাদা ইকুয়েশন। এই যে আমি যে তোমাদেরকে বলতেছি বারবার যে যখন ইলেকট্রন এক শেল থেকে আরেক শেলে আসে তখন হচ্ছে সে এনার্জি অ্যাবজর্ব বা রিলিজ করে। তো এনার্জি, লাইটটা কি একটা এনার্জি, তাই না? আমরা এনার্জিটা যখন অ্যাবজর্ব বা রিলিজ হয় তখন অ্যাকচুয়ালি লাইট রে এমিট হয়। সো এই লাইট রের একটা ফ্রিকোয়েন্সি থাকে এবং ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ রিলেটেড, এটা আমরা জানি। এই ফর্মুলা কি আমরা আগে দেখছি? সি ইকুয়ালস এফ ল্যামডা, এই ফর্মুলার সাথে কি তোমরা পরিচিত? বা ভি ইকুয়ালস এফ ল্যামডা, জি ভাই। হ্যাঁ ভাইয়া। পরিচিত তাই না? আচ্ছা, তার মানে আমরা এটা জানি যে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ দুইটার সাথে মোটামুটি রিলেটেড একটা ব্যাপার। হুম। তো এইখানে যে একটা ফর্মুলা আমাদের এটা মুখস্থ রাখতে হবে, 1/λ ইকুয়ালস টু হচ্ছে RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখন কোনটাকে কি বলা হয়? ল্যামডা হচ্ছে যেই লাইট রেটা সে এমিট করতেছে, সেই লাইট রেটার যে ওয়েভলেন্থ, সেটাকে বলা হয় হচ্ছে ল্যামডা। n1 মানে হচ্ছে সে হচ্ছে যে শেলে আসতেছে, মানে অন্য একটা শেল থেকে যে যত নাম্বার শেলে আসে সেটাকে বলা হচ্ছে n1, এবং যেই শেল থেকে আসতেছে সেটাকে বলা হচ্ছে n2। আর RH টা হচ্ছে এখানে রিডবার্গ কনস্ট্যান্ট, যেটার ভ্যালু হচ্ছে 10.97। একটু লিখে রাখো ভ্যালুটা, 10.97 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 10.97 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটা হচ্ছে RH এর যে ভ্যালুটা। এটা একটু খাতায় লিখে রাখো তোমরা, বিকজ এইখানে যে ভ্যালুটা দেওয়া সেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ম্যাথ করতে পারি না, বিকজ এটা ন্যানো মিটার ইনভার্সে দেওয়া। আমাদের ম্যাথে অলওয়েজ মিটার ইনভার্স দিয়ে করাটা সুবিধাজনক। তো ভাই এটার ইউনিট কি আচ্ছা, মিটার ইনভার্স হবে না? মিটার ইনভার্স ভাই, ইউনিট একটু কেন আবার এটা রিপিট এক্সপ্লেন করা করবেন? যায়। হ্যাঁ, বলতে কোত্থেকে রিপিট করবো? হ্যাঁ, যে রিডবার্গস কনস্ট্যান্টটা জাস্ট রিপিট করতে হবে। আচ্ছা, মানে কত রিডবার্গ নিউমেরিক্যাল কনস্ট্যান্টের, ভ্যালুটা? আচ্ছা 10.97 ইন্টু 10 টু দি পাওয়ার 6। আচ্ছা, এটার ইউনিটটা কেন মিটার ইনভার্স হলো? দেখো, n1 আর n2 এটা কিন্তু একটা সংখ্যা, পিওর সংখ্যা, ডিজিট। সো এর টুকের কিন্তু কোনো ইউনিট নাই, তাই না? জি নাই। আর ল্যামডার ইউনিট কত? মিটার। নরমালি ল্যামডার ইউনিট মিটার। মিটার। সো 1/λ যেহেতু, সো আর এইচ এর ইউনিট অবশ্যই মিটার ইনভার্স হবে। আচ্ছা, তো ভাই আমরা যখন এটাই এই আর কি। পুরো ইকুয়েশন থেকে যখন খালি ল্যামডাটা বের করব, তখন তো আমরা হ্যাঁ, মিটারে রাখবো না? হ্যাঁ, মানে আমরা যখন আর এইচ এর ভ্যালু, হ্যাঁ আর এইচ এর ভ্যালু যখন 10.97 ইন্টু 10 টু দি পাওয়ার 6 দিয়ে বের করবো ম্যাথটা, তখন ল্যামডার যে মানটা আসবে সেটা মিটারে আসবে। আচ্ছা। আচ্ছা, এখন কিছু নাম আমাদের মুখস্থ করে ফেলতে হবে। n1 এর কিছু ভ্যালুর জন্য কিছু নাম। n1 এর ভ্যালু যখন 1, তখন আমরা যেই সিরিজটা পাওয়া যাবে সেটাকে আমরা বলি লাইম্যান। n1 এর ভ্যালু যখন 2, তখন সেটাকে বলি বামার। সিমিলারলি 1 2 3 4 5 এর জন্য লাইম্যান, বামার, প্যাসচেন, ব্র্যাকেট, ফুন্ট। এই নামগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। কেন মুখস্থ করতে হবে? ফার্স্টলিতে এমসিকিউ এর জন্য, এবং সেকেন্ডলি ক্রিয়েটিভে তোমার কখনো বলে দিবে না যে ফিফথ শেল থেকে থার্ড শেলে আসতেছে। তোমাকে হয়তো বলে দিবে ফিফথ শেল থেকে প্যাসচেন সিরিজে আসতেছে, অথবা প্যাসচেন সিরিজের সেকেন্ড লাইন, এভাবে বলে দিবে। এই জন্য তোমাকে এই নামগুলো অবশ্যই মেমোরাইজ করতে হবে। যখন আমি বলবো যে লাইম্যান সিরিজের ফার্স্ট লাইন, লাইম্যান যখন বলে দিলাম তখন আমি বুঝে গেলাম যে n1 ইকুয়ালস টু 1। যখন আমি বললাম লাইম্যান সিরিজের ফার্স্ট লাইন, তখন বুঝবো যে 2 থেকে 1 এ আসতেছে। যদি আমি বলি লাইম্যান সিরিজের সেকেন্ড লাইন, দ্যাট মিনস 3 থেকে 1 এ আসতেছে। সিমিলারলি যদি বলি প্যাসচেন সিরিজের ফার্স্ট লাইন, 4 থেকে 3 তে আসে। প্যাসচেন সিরিজের সেকেন্ড লাইন 5 থেকে 3 তে আসে। এই জিনিসটা কি তোমাদের সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, তোমরা কি একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, সমাধানকৃত সমস্যা 2.1, যে হাইড্রোজেনের অ্যাটমের থার্ড শেলে রোটেশনাল ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে?
দেখতে পাচ্ছ কোশ্চেনটা? একটু আবার বলবেন? এই যে এই Hold on. 2.1 কোশ্চেনটা দেখতে পাচ্ছ তোমরা? জি ভাই। জি ভাই। আচ্ছা, এটা কি সলভ করা যায় কিনা একটু ট্রাই করে দেখো তো, কিভাবে করা যেতে পারে এই ফর্মুলা দিয়ে। জাস্ট একদম সিম্পল, দেখো একটু ট্রাই করে পারা যায় কিনা। আচ্ছা, তার জন্য তোমাদের কিছু জিনিস আগে থেকে জানা লাগবে, লাইক হচ্ছে অ্যাটমের যে ম্যাসটা, ইলেকট্রনের ম্যাস কি তোমাদের, আচ্ছা আপাতত ইলেকট্রনের ম্যাস না জানলে হবে। এইচ এর ভ্যালু মুখস্থ আছে তো তোমাদের সবার, তাই না? 6.626 ইন্টু 10⁻⁻⁴। জি। আর এন এর ভ্যালু হচ্ছে এখানে 3, যেহেতু বলে দিল থার্ড অরবিট, দ্যাটস ওয়াই আমরা এন এর ভ্যালু 3 ধরে নিব। আশা করি ম্যাথটা বুঝতে পারতেছো। কৌণিক ভরবেগ মানে হচ্ছে নরমালি তো এইসব ম্যাথ গুলা, হ্যাঁ নরমালি এইসব ম্যাথ গুলা তো আমরা সিজিএস ইউনিটে করি না, মানে করা হয় না। কিসে করা হয়? সিজিএস ইউনিট। না, অলওয়েজ সিজিএস ইউনিটের একটু সমস্যা আছে, বুঝছো? সিজিএস ইউনিটে হচ্ছে জুলের ইউনিটটা চেঞ্জ হয়ে যায়, সেখানে এই 10⁻34 এর জায়গায় আর্ক সেকেন্ড ইউজ করা হয়, জুলের জায়গায় আর্ক বা কিছু ইউজ করা হয়। এর চেয়ে বেটার হচ্ছে আমরা সবকিছু এসআই ইউনিটে করলেই বেটার। সিজিএস এ করলে মিটারকে আবার সেন্টিমিটারে নিয়ে যেতে হয়। তুমি যদি রিডবার্গ কনস্ট্যান্টের ম্যাথগুলো যদি সিজিএস এ করো, তখন রিডবার্গ কনস্ট্যান্টকে আবার সেন্টিমিটার ইনভার্সে কনভার্ট করতে হবে, কিছু এই জন্য কমপ্লেক্সিটি থেকে যায়। এই জন্য বেটার হচ্ছে আমরা সবকিছু এসআই ইউনিটে করলেই ম্যাথগুলো ইজি হয় আর কি। আচ্ছা, 2.1টা কি সবাই তাহলে বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আমরা জি নেক্সট ভাইয়া। ম্যাথটাতে যাচ্ছি। এটা তোমরা একটু ট্রাই করো। আচ্ছা, একটা কথা আগে বলে দেই, ইলেকট্রনের শেলগুলোকে কে এল এম এন দ্বারা ডিনোট করা হয়। মানে হচ্ছে আমরা যখন বলবো যে, এক মিনিট দাঁড়াও। আচ্ছা, আমরা যখন বলবো হচ্ছে কে শেল, তখন আমি বুঝে নিব যে এন ইকুয়ালস টু হচ্ছে এখানে 1, মানে ফার্স্ট শেল। যদি বলি এল শেল, তখন হচ্ছে 2, এম মানে হচ্ছে 3, আর ক্যাপিটাল এন মানে হচ্ছে 4। এই জিনিসটা মনে রাখবা, হ্যাঁ? কে এল এম এন মানে হচ্ছে 1, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ শেল। আচ্ছা, এখন দেখো এখানে বলে দিল যে অ্যাটমের এম শেল মানে হচ্ছে তাহলে কত, এন এর ভ্যালু কত, স্মল এন এর ভ্যালু 3 3। তো থার্ড শেলে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে বললো, আর বলে দিল রেডিয়াসটা হচ্ছে 3.6 ইন্টু 10⁻⁻10। তোমাকে জিজ্ঞাসা করা হলো ইলেকট্রনের ভেলোসিটি কত। এবং একটা জিনিস এখানে দেখো, ইলেকট্রনের ম্যাস দিয়ে দিচ্ছে 9.11 ইন্টু 10⁻31। এটাকে একটু ট্রাই করে দেখো তো পারা যায় কিনা, ইলেকট্রনের ভেলোসিটি বের করা যায় কিনা। নাইন সিক্স ফোর সিক্স পয়েন্ট 5256 কি আসছে? তোমরা এই ম্যাথ গুলোকে সবগুলো অ্যান্সারটাকে ওই ওই কি বলে ওটাকে, সায়েন্টিফিক ফর্মে লেখার চেষ্টা করবে আর কি, সামথিং পয়েন্ট সামথিং ইন্টু 10⁻, এভাবে আর কি অ্যান্সার গুলা সুবিধাজনক। আচ্ছা, অ্যান্সার কত আসছে বললো ভাইয়া? 9.6 ইন্টু 10⁻³ শিওর না? 10⁻³ না, 10⁻5। তুমি মেবি এটাকে 10⁻⁻10 এ কনভার্ট করো নাই। -11 এ কনভার্ট করে, আচ্ছা বুঝছি। আচ্ছা হ্যাঁ।
হ্যাঁ ভাই এটাই আসছে। আচ্ছা ভাই, তোমাদের সবার কি আসছে এটা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া আরেকটা কথা, ইলেকট্রনের ভরটা কি চেঞ্জ করা লাগবে? হ্যাঁ 10 টু দি কেজিতে? পাওয়ার -31 এ নেওয়া লাগবে, বিকজ তাহলে ঠিক আছে। এসআই ইউনিটে নিতে হবে, তো কেজিতে কনভার্ট করে নিতে হবে। তো একটা কথা কি, এখানে ইলেকট্রনের যে ম্যাথসটা দিয়ে দিচ্ছে এটা কিন্তু পরীক্ষায় মোস্ট প্রবাবলি এটা দেওয়া থাকবে না, তো তোমাদের একটু মেমোরাইজ করে রাখতে হবে আর কি, 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31। আচ্ছা 2.3 টাও দেখো, এখানে ছিল কি রেডিয়াস দিয়ে দিছে, তোমাকে হচ্ছে ভেলোসিটি বের করতে বললো, রেডিয়াস বলে দিছে এবং কত নাম্বার শেল সেটাও বলে দিছে, এখানে ভেলোসিটি বের করতে হচ্ছিল। আর এখানে হচ্ছে একটু অন্যরকম, এখানে রেডিয়াস দিয়ে দেওয়া, ভেলোসিটি দিয়ে দেওয়া, তোমাকে শেল নাম্বার বের করতে বলতেছে। কোশ্চেনটাকে বুঝতে পারছো তোমরা? 2.3। জি ভাইয়া। আচ্ছা, তো এই প্রতিটা ম্যাথেই mvr ইকুয়ালস টু nh/2 পাই। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখানে m এর ভ্যালু জানি, পাই জানি, h জানি, মানে এখানে ভ্যারিয়েবল হচ্ছে তিনটা, v, r এবং n। তোমাকে অলওয়েজ হচ্ছে এই তিনটা ভ্যারিয়েবলের যে কোনো দুইটা প্রোভাইড করা থাকবে এবং অন্য একটা বের করতে বলবে। সিম্পল, n, v অথবা r, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা দেওয়া থাকবে এবং একটা বের করতে বলবে। এই সবগুলো ম্যাথই হচ্ছে একই টাইপ, 2.1, 2.2, 2.3 বা 2.4, প্রতিটা ম্যাথই হচ্ছে একই টাইপই, তোমাকে তিনটার মধ্যে দুইটা দিয়ে যে কোনো একটা বের করতে বলবে। আচ্ছা, so এই টপিক 2.3 আর 2.4 নিয়ে আই থিঙ্ক কারো সমস্যা থাকার কথা না, একটু জাস্ট কোশ্চেনটা একটু দেখে নাও যে বোঝা যাচ্ছে কিনা কি হচ্ছে এখানে 2.3 and 2.4। হ্যাঁ ভাইয়া বুঝে গেছে। আচ্ছা, সো এই ভাইয়া চারটা ম্যাথ। ভিটা এভাবে দিছে কেন? কোনটা ভাইয়া? 2.4 এ 2.4 এ 2.4 এ ভিটা কি এভাবে দেওয়া লাগবে? বি, বি কোথায় ভাইয়া? ভি। জি ভাইয়া, ভিটাকে নিউ ভি, দিছে। আচ্ছা, না 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 না, এভাবে তুমি নরমালি ভি দিবা, ভি এভাবে না দেওয়াটাই বেটার বেসিক্যালি, কজ এভাবে ভি দিলে এটা মাঝে মাঝে নিউ এর মতো মনে হয় ফ্রিকোয়েন্সি। তুমি নরমালি ভি দিবা অবশ্যই, কজ এটা তো নিউ না, নিউতেও কিন্তু অলমোস্ট ভি, বাট নিউটা হচ্ছে এরকম একটু বাঁকানো দিয়ে দেয়, ওটা কিন্তু ফ্রিকোয়েন্সি বোঝায়, আর এই ভিটা হচ্ছে ভেলোসিটি, তো তুমি অবশ্যই নরমালি ভি দিবা। জি ভাইয়া। আচ্ছা, তো এই যে চারটা ম্যাথে কিন্তু ছিল বোরের সেকেন্ড পস্টুলেট নিয়ে, তাই না? যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু nh/2s পাই হবে, এটা নিয়ে হচ্ছে এই চারটা ম্যাথ ছিল। এখন আমরা থার্ড ম্যাথটা যে দেখবো, এই ম্যাথটা হচ্ছে বোরের থার্ড পস্টুলেট নিয়ে। থার্ড পস্টুলেটটা কি মনে আছে? যে ডেল ই ইকুয়ালস টু ছিল h নিউ, জি ভাইয়া। এই জি জিনিসটা। আচ্ছা, তো আমরা ওই থার্ড পস্টুলেট নিয়ে ম্যাথটা হচ্ছে এখন দেখবো। কোশ্চেনটা দেখো, দুইটা ডিফারেন্ট অরবিটের এনার্জি ডিফারেন্স বলে দিল, মানে এটা হচ্ছে তাহলে ডেল ই বলে দিল, তোমাকে জিজ্ঞাসা করলো ফ্রিকোয়েন্সি বের করতে আর ওয়েভলেন্থ বের করতে। তো আমরা জানি যে ডেল ই ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ, এটা তো আমরা ফর্মুলা দেখছি। আচ্ছা, আর নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা, এটা কি আগে থেকে জানতা? সি ইকুয়ালস ল্যামডা এফ, একটা ফর্মুলা ছিল না, সি ইকুয়ালস এফ ল্যামডা। জি ভাইয়া। আচ্ছা, সো সি ইকুয়ালস এফ ল্যামডা থেকে এফ কে তো আমরা এখানে নিউ দিয়ে এক্সপ্রেস করতেছি, সো দ্যাটস ওয়াই এখানে নিউ ইকুয়ালস টু হচ্ছে সি বাই ল্যামডা, এই জন্যই আসলো ডেল ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এটুক নিয়ে কারো কোনো সমস্যা আছে? জি ভাইয়া। না ভাইয়া। আচ্ছা,
দেন ফ্রিকোয়েন্সি ইকুয়ালস আমরা ডেল ই এখানে কোশ্চেনে বলে দিল এবং এইচ এর ভ্যালু আমরা জানি, সো বের করে ফেললাম ফ্রিকোয়েন্সি ইকুয়ালস বা নিউ ইকুয়ালস ডেল ই বাই এইচ। আচ্ছা এইচ এর এখানে এই ভ্যালু দিছে, তোমরা এইচ এর এই ভ্যালু ইউজ করবা না। আচ্ছা এখানে আচ্ছা এটা ইউজ কেন করছে একটু দেখো। ফার্স্টে তো 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 ছিল। এখন এনার্জির যে ইউনিট আমরা এমনি কি জানি, তোমাদের চ্যাপ্টার 5 যে ছিল ওয়ার্ক পাওয়ার এনার্জি, সেখানে এনার্জি ইউনিট তোমরা কি দেখছিলা? জুল। জুল ছিল, বাট Joule। এখানে এনার্জি ইউনিট কি দেখতে পাচ্ছ? কিলো জুল পার মোল। মানে হচ্ছে কি সেখানে তোমাকে অ্যাকচুয়ালি টোটাল এনার্জি বলে দেয়া নাই, তোমাকে বলছে পার মোলের জন্য এত কিলো জুল তার ডিফারেন্স। এখন যেহেতু তুমি এখন চিন্তা করো ই এর ইউনিটটা হচ্ছে কিলো জুল পার মোল, এখন এইচ এর ইউনিট যদি জুল সেকেন্ড থাকে তাহলে তো তুমি এই নিউ এর ইউনিট হিসেবে পার সেকেন্ড পাবা না, তোমার এইচটাকেও এখন তাহলে কিলো জুল সেকেন্ড পার মোলে কনভার্ট করতে হবে। ব্যাপারটা কি বুঝতেছো? মানে আমি তো যদি এটাকে পার মোলে কনভার্ট না করি তাহলে তো আমার ফ্রিকোয়েন্সি ইউনিটই মিলবে না, আমার এখানে পার সেকেন্ড পার মোল হয়ে যাবে, তাই না? আবার আচ্ছা বলবো? ভাই, আচ্ছা ভাই একটা জিনিস, ডেল ইর হ্যাঁ ইউনিট হচ্ছে যে কিলোজুল পার মোল, আর খালি ই হ্যাঁ, ওয়ান বা ই টুর ইউনিট কি হবে? এই কেসে কিলো জুল পার মোলই হবে। মানে নরমালি ভাইয়া ই এর ইউনিট কিলো জুলও হতে পারে, মানে তোমরা বিভিন্ন প্রশ্নে দেখবা ইউনিট খাস জাস্ট জুলে দেওয়া, কোনো মোলে দেওয়া নাই। যদি মোলে দেওয়া না থাকে তখন তোমার এইচ কনভার্ট করতে হবে না মোলে, বাট এখানে হচ্ছে ই ডেল ই মোলে দেওয়া আছে, তার মানে ই ওয়ান ই টু পার মোলে দেওয়া ছিল, সেটা মাইনাস করে ডেল ই পার মোলে পাওয়া গেছে, দ্যাটস ওয়াই এইচটাকেও এখানে পার মোলে কনভার্ট করে নিতে হবে, এটাই। কনভার্টটা ভাইয়া কিভাবে করে? আচ্ছা কনভার্ট কিভাবে করে, আমরা জাস্ট মোল দিয়ে গুণ করে দিলে এটা তো আমরা জানি যে এক মোলে হচ্ছে এতগুলো অ্যাটম থাকে, তাই না? 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। জি। সো আমরা জাস্ট এই সংখ্যাটা দিয়ে যখন এইচ এর ভ্যালুটাকে গুণ করব তখনই পার মোলে তার ভ্যালুটা পেয়ে যাব, 3.99 ইনটু 10 টু দি পাওয়ার -13 কিলো জুল সেকেন্ড পার মোল। আচ্ছা আচ্ছা। আচ্ছা তো এরপর যে কাজটা করলাম, ডেল ই দিয়ে এইচ কে ভাগ করলাম, সো আমি ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম। সিমিলারলি ল্যামডা ইকুয়াল সি বাই নিউ, এই ফর্মুলাটা আমরা জানি। সো সি এর ভ্যালু তো আমরা সবাই জানি, তাই না? 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। জি ভাইয়া। আচ্ছা এখানে 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার পার সেকেন্ড দিয়ে মাল্টিপ্লাই করছে, তুমি চাইলে 10 টু দি পাওয়ার 9 দিয়ে মাল্টিপ্লাই করতেও পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নাই। যদি 10 টু দি পাওয়ার 9 দিয়ে মাল্টিপ্লাই না করো তাহলে এখানে যে অ্যান্সারটা পাবা সেটা থাকবে মিটারে, আর ও 10 টু দি পাওয়ার 9 দিয়ে মাল্টিপ্লাই করছে, দ্যাটস ওয়াই অ্যান্সারটা পাইছে হচ্ছে ন্যানোমিটারে। তোমার ইচ্ছা, আমার মনে হয় না শুধু এই ঝামেলা আনার দরকার আছে, তোমরা 10 টু দি পাওয়ার 9 আনারও দরকার নাই, এখানে ন্যানোমিটার লিখারও দরকার নাই, তুমি জাস্ট নরমালি মিটারে রাখবা অ্যান্সারটা। আচ্ছা তো 2.5টা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা না ভাইয়া। না কোনটা ভাই, কোনটা বুঝো নাই? বুঝেছি। লাস্টে কে জানি না ভাইয়া বললা? বুঝছি ভাইয়া। বুঝছো? আচ্ছা ঠিক আছে। দেন আমরা যে যে প্রবলেমগুলো সলভ করলাম সেগুলারই বিভিন্ন টাইপ এখানে দেওয়া, যেমন দেখো এখানে হচ্ছে এনার্জি দিয়ে দিচ্ছে, ওয়েভলেন্থ বের করতে বলছে, এটা কি পারা যাবে না? জি ভাইয়া। এই যে জাস্ট এই সিম্পল ফর্মুলা E ইকুয়ালস এইচ নিউ অথবা এইচ সি বাই ল্যামডা, এটা পারা যাবে। আচ্ছা এখানে একটা দেখো, প্রতিটা কেসে কিন্তু আমাদের এনার্জি ডিফারেন্সটাই দিয়ে দিচ্ছে, তোমাকে অলওয়েজ এনার্জি ডিফারেন্স নাও দিয়ে দিতে পারে, তোমাকে জাস্ট দুইটা আলাদা আলাদা অরবিটের এনার্জি দিয়ে দিতে পারে। ইন দ্যাট কেস তোমাকে দুইটা মাইনাস করে ডেল ইটা বের করে নিতে হবে, বুঝতে পারছো? জি। জি। আচ্ছা তারপর 2.3 ও সেম কথা, ডেল ই দিয়ে দিছে, তোমাকে ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। থার্ডটাও সেম। ফোর্থটা দেখো তোমাকে রেডিয়াস বলে দিছে, শেল নাম্বার বলে দিছে, তোমাকে এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ভেলোসিটি বের করতে বলছে। এটা পারা যাবে? এটা একটু তোমরা ট্রাই করো, 2.4টা তোমরা ট্রাই করো এখানে।
দেখো অ্যান্সারটা মিলতেছে কিনা 2.4 এর। জি ভাইয়া অ্যান্সার মিলছে। আচ্ছা, বাকি সবার মিললে আমাকে জানাও। জি ভাইয়া মিলছে। আচ্ছা, বাকি দুইজন তোমাদের কি মিলছে ভাইয়া? জি ভাইয়া মিলেছে। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা কিছু ম্যাথ ট্রাই করি। যে ফর্মুলাটা শিখলাম আমরা একটু আমরা একটা ফর্মুলা শিখলাম না, যে 1/λ ইকুয়ালস RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। মনে আছে ফর্মুলাটা? একটু আগে শিখলাম যেটা জি ভাইয়া। 1/λ ইকুয়ালস RH ইন্টু। আচ্ছা, জি এই ভাইয়া। ম্যাথ দিয়ে তোর দু একটা ম্যাথ প্র্যাকটিস করো। এখানে তো বইয়ে তেমন একটা ম্যাথ দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু দাঁড়া, একটু চেক করে দেখি ম্যাথ আছে কিনা পরে। হ্যাঁ, আচ্ছা, বইয়ে সবগুলো ম্যাথ একসাথে দিছে, এজন্য বুঝতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, এই টপিকের ম্যাথ গুলো হচ্ছে আমরা এখন একটু দেখবো। এই ফর্মুলা দিয়ে যে ম্যাথ গুলা 2.27, এখানে আমাদের কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। যে স্পেকট্রামটা, মানে তোমাদের পরীক্ষায় কোশ্চেন গুলো কিরকম আসে নর্মালি, তোমাদের ল্যামডার ভ্যালু বের করতে বলবে না, তোমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করবে যে আমরা কোন কালারের লাইট দেখতে পারবো, বা অ্যাকচুয়ালি কোনো লাইট দেখতে পারবো কি পারবো না। তো তোমার সেখানে যে কাজটা হবে, ফার্স্টলি তোমাকে ল্যামডার ভ্যালুটা বের করতে হবে, এবং সেই ল্যামডার ভ্যালু দেখে বলতে হবে যে তুমি কোন কালার পাচ্ছ। তার মানে কি, তোমার এখানে কোন কালারের জন্য ল্যামডার ভ্যালু কি, সেই জিনিসটা মুখস্থ রাখতে হবে। তো এই জন্য স্পেকট্রামের যে ব্যাপারটা, এখানে তো খুঁজে পাওয়া যাচ্ছে না।
আচ্ছা এখানে খুঁজে পাচ্ছি না আমি তোমাদের পরে পিডিএফ বা কোনো একটা পেজ দিয়ে দিব যে যেখানে হচ্ছে কোন কালারের জন্য ওয়েভলেন্থ কত থেকে কত, লাইক ভায়োলেটের জন্য হচ্ছে 400 থেকে 450, বা রেড এর জন্য হচ্ছে 670 থেকে 700 পর্যন্ত। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মুখস্থ করে ফেলতে হবে যে এই কালারের জন্য ওয়েভলেন্থ হচ্ছে এত থেকে এত। তখন আমরা করব কি যে ওয়েভলেন্থটা বের করব, ওয়েভলেন্থটা বের করে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই 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 বিকিরণের জন্য বা এই এমিশনের জন্য আমরা এই কালার দেখতে পারবো স্পেকট্রোস্কোপিতে। ম্যাথের টাইপটা কি তোমরা বুঝতে পারতেছো কি বলতেছি? জি জি ভাই। ভাই। আচ্ছা আচ্ছা এখন আমরা এই জিনিসগুলো অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট যে লাইম্যান সিরিজে আমরা সবসময় আলট্রা ভায়োলেট দেখতে পারবো। লাইম্যান সিরিজে যেখান থেকে আসুক না কেন, যদি লাইম্যান সিরিজ হয় আমরা অলওয়েজ আলট্রা ভায়োলেট রে দেখতে পারবো তার জন্য। বামার সিরিজের জন্য ভিজিবল, শুধুমাত্র বামার সিরিজে আমরা লাইট রেটাকে দেখতে পারবো, অন্য কোনো কেসে অ্যাকচুয়ালি আমরা দেখতে পারবো না, কজ আলট্রা ভায়োলেটও দেখা যায় না বা ইনফ্রারেডও দেখা যায় না। এবং প্যাশচেন ব্র্যাকেট ফুন্ড অলওয়েজ হচ্ছে আমরা ইনফ্রারেড রেতে দেখবো। আচ্ছা আরেকটা জিনিস, যখন ওয়েভলেন্থ হাইস্ট হবে তখন n2 এর মান হচ্ছে লোয়েস্ট হবে। ওয়েভলেন্থ হাইস্ট হয় মানে n2 এর মান লোয়েস্ট হয়। এটা একটা এক্সাম্পল হচ্ছে কোশ্চেন এরকম দিতে পারে যে তোমাকে সাপোজ বললো যে প্যাশচেন সিরিজের লোয়েস্ট ওয়েভলেন্থ হাইয়েস্ট ওয়েভলেন্থ বের করো, প্যাশচেন সিরিজের হাইয়েস্ট ওয়েভলেন্থ বের করো। তো যখন তোমাকে বললো প্যাশচেন সিরিজ তখন তুমি বুঝে গেলা n1 এর ভ্যালু হচ্ছে 3, আর যখন তোমাকে বললো হাইয়েস্ট ওয়েভলেন্থ তখন তুমি বুঝলে n2 এর মান লোয়েস্ট হবে, আর n2 এর লোয়েস্ট মান হচ্ছে এখানে 4। এই ব্যাপারটা কি বুঝতে পারছো? হ্যাঁ, না আবার আরেকবার একটু বলবো? রিপিট করলে ভালো হয়, একটু রিপিট করুন। আচ্ছা যখন ওয়েভলেন্থ হাইয়েস্ট হবে বা লংগেস্ট হবে তখন n2 এর মান হবে লোয়েস্ট। মানে ধরো তোমাকে কোশ্চেনে বলে দিল প্যাশচেন সিরিজের হাইয়েস্ট ওয়েভলেন্থ কত সেটা বের করো। তো হাইয়েস্ট ওয়েভলেন্থ তুমি এই ফর্মুলা দিয়ে বের করবা 1/λ এটা। তো এটার জন্য তোমার n1 জানা লাগবে আর n2 জানা লাগবে। যখন তোমাকে বললো যে প্যাশচেন সিরিজ তখন তুমি বুঝে গেলা যে n1 = 3, আর যখন তোমাকে বলে দিল লংগেস্ট ওয়েভলেন্থ তখন তুমি বুঝে যাবা যে n2 = এখানে লোয়েস্ট নাম্বারটা মানে হচ্ছে 4। এখন কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা আর যদি বলে যে স্মলেস্ট ওয়েভলেন্থে বের করো, স্মলেস্ট ওয়েভলেন্থ কত হবে, তখন তুমি n2 এর ভ্যালু ধরে নিবা হচ্ছে ইনফিনিটি। যখন বলবে স্মলেস্ট ওয়েভলেন্থ n2 এর ভ্যালু ধরে নিবা ইনফিনিটি, এবং n2 যখন ইনফিনিটি ধরবা তার মানেটা কি, এই ভ্যালুটা হচ্ছে টোটালি 0 হয়ে যাবে, কারণ আমরা তো জানি যে 1/∞ = 0, তাই না? জি জি আচ্ছা এখন তাহলে 2.31টা তোমরা একটু ট্রাই করো তো পারা যায় কিনা 2.31টা। ভাই, তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি ওয়েভলেংথ বোঝাচ্ছে? ওয়েভলেন্থ, আচ্ছা ওয়েভলেন্থ। -8.5 × 10⁻⁷ আসছে। ইনভার্স করছো? মিলে নাই কেন? ফর্মুলা ভুল করছি। এবার ঠিক আছে। 2.16 × 10⁻⁶।
জি ভাইয়া সেম অ্যান্সারটাই আসছে। আচ্ছা, একটা কোশ্চেন আমি বলি এখন যে ব্র্যাকেট সিরিজের লোয়েস্ট ওয়েভলেন্থটা বের করো তোমরা। ব্র্যাকেট সিরিজের লোয়েস্ট ওয়েভলেন্থ। Yeah, 4.05 into 10 to the power minus 6. আচ্ছা, বাকিদের অ্যান্সার কত আসে একটু জানাতো আমাকে। হ্যাঁ, আমার তো আসছে 1.45 into 10 to the power minus 6। হ্যাঁ আমারও এটাই আসে। আচ্ছা দাঁড়া, আমি ক্যালকুলেটরটা একটু নিয়ে আসি। Into কত 5 না? হ্যাঁ, into 0। ইন্টু 4 স্কোয়ার না? হ্যাঁ, ও n1 আচ্ছা হচ্ছে আচ্ছা 0। 1/4 ঠিক স্কোয়ার। আছে ঠিক আছে ঠিক আছে। ওয়েভলেংথ হাইয়েস্ট আচ্ছা, হলে কোশ্চেন একটু lowest। কোশ্চেনটা কি বলছিলাম আমি একটু আরেকবার বলো তো আমাকে। ওয়েভলেংথটা কখন লোয়েস্ট হবে কোন সিরিজে? ব্র্যাকেট সিরিজে? ব্র্যাকেট কোশ্চেন না, ব্র্যাকেট। ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট, Bracket তার series। মানে হচ্ছে 4। আচ্ছা, আমি একটা অ্যান্সারটা চেক করে নিই একটু, দাঁড়াও। 10 to the power 6। ওদেরটা ঠিক আছে, আমি তখন হাইয়েস্টটা ধরে। কত 1.45 10 to the power minus 6 আসছে নাকি? জি ভাইয়া, এটাই জি আসছে। ভাইয়া। জি ভাইয়া। into 0 Okay, হবে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ 1/n to 0 হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 2.33 টা একটু দেখো তো বোঝা যাচ্ছে কিনা। আশা করি বোঝার কথা। 2.33। ভাই, এটার ইংলিশটা বললে একটু ভালো হতো। আচ্ছা, হাইড্রোজেন অ্যাটমের যে এক্সাইটেড ইলেকট্রনটা, সেটা হচ্ছে একটা হাইয়েস্ট এনার্জি লেভেল থেকে ফার্স্ট এনার্জি লেভেলে আসার সময় ফোটনের এনার্জি ছিল 2.12 ইন্টু 10 to the power minus 18। তোমাকে জিজ্ঞাসা করা হলো এমিটেড লাইট রে এর ওয়েভলেন্থ কত, মানে সহজ কথা ওয়েভলেন্থ জানতে চাওয়া হচ্ছে, আর তোমাকে ইটা প্রোভাইড করা আছে। একটু কি বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এরপরের পার্টটা তোমাকে জাস্ট জিজ্ঞাসা করছে যে এই যে স্পেকট্রামটা সেটা হচ্ছে কোন লাইনে হবে, মানে লাইমেন, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফুন কোন লাইনে হবে তোমাকে জাস্ট সেটা জিজ্ঞাসা করা হয়েছে। হাইড্রোজেন স্পেকট্রামের কোথায় হবে? এটা সিম্পল, তো খুবই সিম্পল, অ্যান্সার তো খুবই সিম্পল, যেহেতু বলে দিল ফার্স্ট শেলে আসবে, দ্যাট মিন্স এটা হচ্ছে লাইমেনে, জি তাই না? জি। এই পার্টটুকু তো ইজি। তোমাকে জাস্ট ল্যামডা ইকুয়ালস টু এই সিম্পল একটা ফর্মুলা hc/e দিয়ে বের করতে হবে। আচ্ছা, এটা নিয়ে তো মনে হয় কারো সমস্যা নাই, তাই না? আচ্ছা ভাই, এটা একটু আবার বলবেন যে মানে কোন সিরিজে পড়বে, এটা কিভাবে বুঝতে পারবো? লাইমেন না ব্র্যাকেট না? এই যে n1 ইকুয়ালস টু বলে দিল ফার্স্ট শেলে আসবে যে প্রথম শক্তি স্তর, ফার্স্ট অরবিটে আসবে, মানে n1 এর কে ভ্যালু মানে হচ্ছে কি 1। লাইমেন? কে মানে কি লাইমেন বুঝাবো, মানে কে শেল কে কি লাইমেন বুঝায় এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, কে শেল মানে লাইমেন, KLMN। কে মানে হচ্ছে, মানে কে শেলে যদি আসে তার মানে হচ্ছে এটা লাইমেন। আচ্ছা, আর যদি ব্র্যাকেট চাই তাহলে আচ্ছা, ফোর্থ শেল হবে না? লাইমেন, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট। হ্যাঁ, ব্র্যাকেট মানে হচ্ছে ফোর্থ শেলে আসতেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা নতুন, একটু নতুন, তেমন কিছু না, সেটা হচ্ছে দেখাচ্ছি একটু, দাঁড়াও। নতুন একটা টপিক হচ্ছে ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বারকে হচ্ছে আমরা নিউ বার দিয়ে ডিনোট করি। সেটা তেমন কঠিন কিছু না, সেটা হচ্ছে নিউ ডিভাইডেড বাই সি।
এটাকে বলা হয় ওয়েভ নাম্বার। ঠিক আছে, এটা নতুন একটা কনসেপ্ট আর কি, যে আমরা ফ্রিকোয়েন্সিকে যখন লাইটের ভেলোসিটিতে ডিভাইড করি তখন হচ্ছে আমরা ওয়েভ নাম্বার পাই। আচ্ছা, এটা একটা জিনিস। এখন সি ইকুয়ালসটা আমরা কি জানি? নিউ ল্যামডা জানি না? এটা তো লিখতে পারি তাই না? জি ভাই। আচ্ছা, সো আমরা এটা লিখতে পারি 1 বাই ল্যামডা। সো যখন আমরা যে ফর্মুলা শিখছিলাম যে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু RH ইনটু 1 বাই ব্লা ব্লা ব্লা, ওইটার জায়গায় আমরা এখানে মাঝে মাঝে ওয়েভ নাম্বার বা নিউ বারও ইউজ করতে পারি। তোমাকে মাঝে মাঝে ল্যামডা বের করতে বা ওয়েভলেন্থ বের করতে না বলে ওয়েভ নাম্বারও বের করতে বলতে পারে। তো এই সবগুলো জিনিস তোমাদের কাছে ক্লিয়ার না? দেখো তো, মানে এই ইকুয়াল ইকুয়াল দিয়ে প্রতিটা পয়েন্ট সবগুলো কি ক্লিয়ার কিনা? ওয়েভ ওয়েভ নাম্বারটা বলতে কি বোঝানো? ওয়েভ নাম্বার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিকে আমরা যখন লাইটের ভেলোসিটিতে ডিভাইড করি তখন যে জিনিসটা পাই সেটা কি বলা হয়? ওয়েভ নাম্বার। এই ইকুয়েশন গুলো কি সবাই বুঝতে পারছো ভাইয়া? জি ভাই। এই ওয়েভ নাম্বারটা কি ওই ওয়েভ নাম্বারে লাইন তেমন ব্র্যাকেট? সিগনিফিকেন্স কিছু নাই। আমরা জাস্ট ম্যাথে মাঝে মাঝে তোমাকে ওয়েভ নাম্বার বের করতে বলে, যে ফাইন্ড আউট দ্য ওয়েভ নাম্বার। তার মানে আসলে কিছুই না, এই ল্যামডা বের করার সময় তো আমরা ইনভার্স করতে হয়, এটা এখানে এটাও করার লাগবে না, জাস্ট এইটা দিয়ে আমরা ওয়েভ নাম্বার বের করে ফেলবো। এই আর ইকুয়েশনটা দিয়ে আমরা ওয়েভ নাম্বার বের করে ফেলবো, দ্যাটস আর ইট। ইউনিটটাও হবে মিটার ইনভার্স না? না, ইউনিটটা মিটার ইনভার্স হবে না। ল্যামডার ইউনিট যেহেতু, হ্যাঁ ওয়েভ নাম্বার ইউনিট মিটার ইনভার্স হবে, রাইট, সরি, ওয়েভ নাম্বার ইউনিট মিটার ইনভার্স হবে। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার তো সবার কাছে, তাই না? জি ভাই। জি। আচ্ছা, ঠিক আছে। দেন আমরা কিছু বোর্ড কোশ্চেন দেখি, এই এতক্ষণ পর্যন্ত যা যা বললাম সেই রিলেটেড। আচ্ছা, ফর্মুলা গুলো আগে একটু জাস্ট এক নজরে দেখে নিই, সবগুলো ফর্মুলা আমাদের পরিচিত কিনা। এখন 1 আর 2 নাম্বার অ্যাকচুয়ালি তোমাদের খুব একটা লাগবে না, এটা 1 2 3 কিছুই লাগবে না, নাম্বার 4 থেকে দেখতে পারো। সবগুলো তোমাদের পরিচিত কিনা জাস্ট একটু দেখো, 4 5 6 7। এই শীটটার স্ক্রিনশটটা দিয়ে দিন। আমি তোমাদের এই ফাইলটা পিডিএফ পাঠিয়ে দিছি ভাইয়া, ইয়েতে মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, 8 নাম্বার ফর্মুলাতে দেখবা যে এখানে একটা জেড স্কয়ার প্রেজেন্ট আছে। এই জেড দিয়ে মূলত হচ্ছে অ্যাটমিক নাম্বার বোঝানো হয়। তো আমরা যা যা ম্যাথ করছি বা আমাদের পরীক্ষাতে যে যে ম্যাথ আসবে সবগুলোতেই সবকিছু হবে যে রিলেটেড টু হাইড্রোজেন। তো যেহেতু হাইড্রোজেনের সাথে রিলেটেড, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা জেড এর আর কোনো ভ্যালু বসাই নাই, কজ 1 স্কয়ার তো 1ই হবে, বাট মেইন ফর্মুলা বেসিক্যালি এইটা। আচ্ছা, পড়া কি হয়েছে সবার ভাইয়া? হ্যাঁ ভাই হয়েছে। জি ভাই। সবগুলা তো পরিচিত তো, তাই না? জি ভাই। জি ভাই। আচ্ছা, আমরা বোর্ড কোশ্চেন কিছু দেখি তাহলে এখন। আব্বু, সি নাম্বারটা দেখো তো বোঝা যাচ্ছে কিনা, 5 এর সি।
তোমাদের একটা কথা বলে দেই, এল এম এস আপাতত দেখার দরকার নাই, তোমরা জাস্ট n ইকুয়ালস টু 4 এটাতে ফোকাস করো। এখন দেখো তো সি নাম্বারের অ্যান্সারটা তোমাদের বের করা সম্ভব কিনা তোমাদের জন্য। 5 এর সি। ভাই এটার ইংলিশটা বললে একটু ভালো হয়। আচ্ছা, ইন দ্য স্টেম ইফ এ ইকুয়ালস এইচ, মানে এ ইকুয়ালস এইচ মানে কি বললো তোমাকে, এখানে হাইড্রোজেন অ্যাটমের কথা বলতেছে। এই যে বললো যে এ এলিমেন্টটা এটা বেসিক্যালি হাইড্রোজেন এলিমেন্ট, যদি সেটা হয় তাহলে ইলেকট্রনটা যে এক পজিশন থেকে অন্য পজিশনে যাচ্ছে, মানে n ইকুয়ালস টু 4 এ আসবে, সেখানে লোয়েস্ট এনার্জি কত হতে পারে। মানে n ইকুয়ালস টু 4 এ তো অনেক জায়গা থেকে আসতে পারে, n ইকুয়ালস 5 থেকে আসতে পারে, n ইকুয়ালস 6 থেকে আসতে পারে, n ইকুয়ালস n টু 7 থেকে আসতে পারে, কিন্তু তোমাকে বললো যে লোয়েস্ট এনার্জিটা কত হবে, ইলেকট্রন ট্রানজিশনের অ্যাবজর্বেশনের লোয়েস্ট এনার্জি কত হবে। তো একটু বুদ্ধি খাটায় বলো তো, লোয়েস্ট এনার্জি কখন পাওয়া যাবে, যখন ফিফথ শেল থেকে আসবে নাকি যখন একদম 6, 7, 8 এরকম কোন শেল থেকে আসবে। ঠিক আসলে তো ওয়েভলেন্থ কম বেশি হবে। ওয়েভলেন্থ বেশি, এবং আমরা জানি E ইকুয়ালস এইচ সি বাই ল্যামডা, তো ল্যামডা বেশি মানে কিন্তু এনার্জি কম, তাই না? হ্যাঁ। জি। তার মানে আমরা বুঝতে পারলাম, আমাকে জাস্ট জানতে চাওয়া হচ্ছে যখন ফিফথ শেল থেকে ফোর্থ শেলে আসবে তখন এনার্জিটা কত হবে, সেটাই তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। জাস্ট কোশ্চেনটা একটু অন্যরকম ভাবে ঘুরায় বলছে, আর কিছু না। কোশ্চেনটাকে আরেকবার এক্সপ্লেন করবো। জি ভাই আবার একটু করে। আচ্ছা, যখন এটা ফার্স্টে তোমাকে বলে দিল হাইড্রোজেন অ্যাটম এ ইকুয়ালস এইচ, তারপর জিজ্ঞাসা করলো ইলেকট্রন ট্রানজিশনে লোয়েস্ট এনার্জি কত হবে। তো তোমাকে তার আগে তাহলে বুঝতে হবে লোয়েস্ট এনার্জি মানে হচ্ছে হাইয়েস্ট ওয়েভলেন্থ, এবং আমরা জানি হাইয়েস্ট ওয়েভলেন্থ তখনই পাওয়া যাবে যখন ফিফথ শেল থেকে ফোর্থ শেলে আসবে। তার মানে সহজ কথায় তোমাকে ফিফথ শেল থেকে ফোর্থ শেলে আসলে এনার্জি কতটুকু সেটা বের করতে হবে। এখন কি বুঝতে পারছো? জি ভাই। আরেকবার বলবো। না দরকার নেই। আচ্ছা তাহলে দেখো তো এই ক্রিয়েটিভ অ্যান্সার তো তোমরা করতে পারো কিনা, সি এর অ্যান্সারটা বের করা যায় কিনা। ভাই এনার্জিটা কি কিলো জুল পার মোলে নিতে হবে নাকি জুলেই থাকবে? না না, এনার্জি জাস্ট জুলে, তোমাকে কিছু বলে দেওয়া না থাকলে আমরা জুলেই নিব সবকিছু। হ্যাঁ 4.9 ইন্টু 10⁻⁻20 জুল আসে। হ্যাঁ ঠিক আছে। জি ভাই আমার এটা আসছে। আচ্ছা বাকি দুইজন তোমাদের আসে কিনা দেখো তো। আর যে যে দুজন করছো এটা তোমরা দেখো তো, এই 6 এর ডি পারা যায় কিনা। ওকে একটু স্ক্রল ডাউন করতে হবে। 9 ইন্টু 10⁻⁻20 না? এখন ঠিক, হ্যাঁ এখন ঠিক ঠিক আছে, আছে। 6 এর ডিটা একটু দেখো তো তোমরা পারা যায় কিনা।
ইংলিশে বললে ভালোই হতো। আচ্ছা, if this model is applicable to hydrogen atom, find out the wavelength during electron transmission. সহজ কথা, তোমাকে ওয়েভলেন্থ বের করতে হবে যখন ইলেকট্রন এখান থেকে এখানে আসে। আবার বলবো? বুঝছি। (1.02 into 10 to the power -7). হ্যাঁ ভাই এটাই আসে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা কিন্তু দেখতেছি এই বোর্ড কোশ্চেন গুলো সলভ করা যাচ্ছে, এর চেয়ে কঠিন কিছু আসবে না। একটু বলতে পারে হচ্ছে তোমাদের যে কোন কালার দেখা যাবে, স্পেকট্রামে আমরা কোন কালার দেখতে পারবো, তো সেটা তেমন কঠিন কিছু হবে না, জাস্ট কালারের ওয়েভলেন্থ গুলো মুখস্থ করে নিলে সেটাও পারা যাবে। আচ্ছা, দেন এটা করার দরকার নাই, তোমরা জাস্ট সি নাম্বার কোশ্চেনটা দেখলে বুঝতে পারবা। 9 এর সি নাম্বারটা দেখো, করার দরকার নাই, গেছে এমনি পারবা, তাই না? এখানে তো এনার্জিটা দেওয়া না, মানে এটা কি E হ্যাঁ, equals to ডেল hc by ইটা মনে lambda? হয় দেওয়া না? হ্যাঁ, এখানে হচ্ছে ডেল ই দিয়ে দেওয়া, সো ল্যামডা ইকুয়ালস ই, বা ওই যে ফর্মুলা দিয়ে করে ই ইকুয়ালস এইচসি বাই ল্যামডা, ওটা দিয়ে এইচসি বাই ই করে ফেলবা, পারা যাবে না? হ্যাঁ ভাই জি জি ভাই। এইচ ইনটু সি ডিভাইডেড বাই জাস্ট এই ভ্যালুটা, একদম সিম্পল। আচ্ছা, তার মানে আমরা আজকে যা যা পড়লাম সেখান থেকে মোটামুটি ধরো 7 মার্কের মতো, ক্রিয়েটিভে 7 মার্ক বা আরো বেশিও পেতে পারো, 1-2 তো আসতেই পারে, 7 মার্কের মতো হয়তো পেয়ে যাবা আজকে যা যা পড়লাম ওখান থেকে। এবং প্রতি বছরই হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 2টা ক্রিয়েটিভ আসেই প্রতি বছর। এই যে দেখো, এখানেও দিনাজপুর 17, এখানেও দিনাজপুর 17, মানে দিনাজপুরে এখান থেকে 2বার আসছে। সো আজকে যা যা পড়লাম বেশি ইম্পর্টেন্ট কিছু টপিক ছিল, এবং আশা করা যায় প্রতি বছরের পরীক্ষায় আসবে আর কি টপিক থেকে প্রশ্ন। সো তোমাদের কাজ যেটা হবে, এই পিডিএফটা তো আমি গ্রুপে দিয়ে দিছি, তোমরা